মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন, আকাশে ভয়ঙ্কর খেলা, ইরানের তীব্র প্রতিরোধের সামনে পিছু হটতে বাধ্য হলো মার্কিন গুপ্তচর ড্রোন। এটা শুধু শুরু বলতেই পারে ইরান। মার্কিন আধিপত্যের যুগ কি শেষ? ইরানের সশস্ত্র বাহিনীর সামনে কেঁপে উঠছে ওয়াশিংটন। আকাশযুদ্ধে ইরানের শোডাউন। ইরানের আকাশসীমার কাছে ধরা পড়ল একটি মার্কিন RQ-4 গ্লোবাল হক ড্রোন। ইরানি রাডারে সিগন্যাল মিলতেই রণসজ্জা। মুহূর্তে আকাশে উড়ল ইরানের F-14 যুদ্ধ বিমান। সঙ্গে ছিল শক্তিশালী ইরানি ড্রোন। টার্গেট আমেরিকার গুপ্তচর ড্রোন। কোনো সুযোগ না দিয়েই ইরানের যুদ্ধ বিমান সেটিকে ধাওয়া শুরু করে। বিস্ফোরণের মতো গর্জন করে উড়ে যায় ইরানি F-14। ইরানের আকাশসীমার কাছাকাছি এলেই ধ্বংস করা হবে। ইরানি সেনাদের স্পষ্ট হুঁশিয়ারি। মার্কিন ড্রোন আর ঝুঁকি নেয়নি, রীতিমতো লেজ গুটিয়ে পালিয়েছে যুক্তরাষ্ট্র বনাম ইরান। যুদ্ধ কি আসন্ন? মার্কিন ড্রোন তাড়িয়ে দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতায়। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে। তাদের থামাতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইয়েমেনে হামলা করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের বিদ্রোহীরা যদি কোনো হামলা চালায় তাহলে তার দায় ইরানের উপর পড়বে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে। এই বক্তব্যের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান হুতিদের অর্থ, অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। পেন্টাগন জানিয়েছে, তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের, তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই। তারা আরও জানিয়েছে, তাদের অভিযান হুথিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে। অন্যদিকে হুথিরা বলেছে, মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আল জৌফ এবং হুদাইদা এলাকায় 53 জন নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 5 জন শিশু ছিল। তারা বলছে, লোহিত সাগরের শিপিং রুটে হামলা চালাতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয়। গাজায় ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছে। ইরান কি ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় অভিযান শুরু করবে? নতুন হুমকি, ইরান আবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ট্রু প্রমিস 3 অভিযান কি শুরু হতে যাচ্ছে? নতুন হুমকির ইঙ্গিত, ইরান এক নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। ট্রু প্রমিস 3 নামে পরিচিত এই অভিযানটি ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা আক্রমণ হবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাজলি জানিয়েছেন, এই অভিযান সময়সূচি অনুসারে পরিচালিত হবে। 13 এপ্রিল 2024-এ ইরান প্রথম ট্রু প্রমিস 1 হামলা চালিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত। সেই হামলার পরে 1 অক্টোবর আরও একটি আক্রমণ চালানো হয়, যা ইরান ইসরায়েল যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করে। তবে ফাজলি জানিয়েছেন, তৃতীয় দফা অভিযান সময়সীমার মধ্যে চালানো হবে। পারমাণবিক সম্ভাবনা, ভয়াবহতা কতটা? এর সাথে পারমাণবিক দিকেও উত্তেজনা বেড়েছে। ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে ইসরায়েল বলছে তারা পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ চিন্তিত। ইরানের শক্তি, নতুন অস্ত্র, নতুন চ্যালেঞ্জ। এদিকে ইরান তাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি করেছে। নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ইসরায়েলের বিরুদ্ধে আরো শক্তিশালী প্রতিরোধ করার উদ্দেশ্য। IRGC ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং তারা প্রতিটি ধাপে ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে।
গাজা যুদ্ধের পর উত্তেজনা বেড়ে গেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তখন থেকেই বেড়েছে যখন গাজা যুদ্ধ চলছিল। দুই দেশের পাল্টাপাল্টি আক্রমণ দিন দিন তীব্র হয়েছে। এবার ট্রু প্রমিস 3 হুমকি দেওয়ার পর ইরান আরও এক ধাপ বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে প্রস্তুত। নেতানিয়াহু কি কাজ শেষ করতে চান? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সহায়তায় ইরানের বিরুদ্ধে কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন। তিনি ইরানকে মোকাবেলা করার জন্য সরাসরি প্রস্তুতি নিচ্ছেন, যা এ অঞ্চলে এক নতুন যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করেছে। ইরান কি আক্রমণ করবে? এখন প্রশ্ন, এই নতুন সামরিক অভিযানের লক্ষ্য কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলি হবে? ইরান জানিয়েছে ট্রু প্রমিস 3 অভিযান সামরিক স্তরে আরও বড় আক্রমণ চালাতে প্রস্তুত। গ্রীষ্মের আগেই কি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হবে? এটা কি শুধুমাত্র কথার খেলা নাকি আসলেই যুদ্ধের প্রস্তুতি? বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি গোপন যুদ্ধ চলে আসছে, তবে এখন তা প্রকাশ্য হয়ে উঠেছে। এ যুদ্ধের পরিণতি পুরো মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। পরবর্তী পদক্ষেপ কি? বিশ্ব এখন উত্তেজনার সাথে নজর রাখছে। এবার কি ট্রু প্রমিস 3 ইরান ও ইসরায়েলের মধ্যে মহাযুদ্ধের শুরুর সংকেত দেবে? পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব, ইরান বনাম ইসরায়েল। বিশ্ব আবারও ভয়াবহ সংঘাতের পথে। ইসরায়েল ও ইরানের মধ্যে এবার কি সত্যিই যুদ্ধ হবে? ইসরায়েলের সরাসরি হুমকি, ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেব। ইরানের পাল্টা জবাব, প্রতিরক্ষা আমাদের অধিকার, আক্রমণ হলে চরম প্রতিশোধ। পারমাণবিক যুদ্ধ কি আসন্ন? কে কার ওপর প্রথম হামলা চালাবে? ইসরায়েলের হুমকি, পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে, আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটি সাক্ষাৎকারে গিডিয়ন স্যার দাবি করেছেন, তেহরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তার মতে, ইরানের অগ্রগতি থামাতে হলে একটি সামরিক হামলা চালানো জরুরি। কিন্তু ইরান কি বসে থাকবে? একদমই না। ইরানের শক্তি মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইরানের প্রতিরক্ষা মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট জানিয়ে দিলেন, ইসরায়েল শুধু ভয় দেখাচ্ছে, আমাদের সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণ বেশি। ইরানের সামরিক শক্তি, IRGCর মতো দক্ষ বাহিনী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যুদ্ধের বিশ্বজয়ী প্রযুক্তি। ইসরায়েল কি আসলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার ঝুঁকি নেবে? দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। তারা একে অপরকে শত্রু মনে করে। গত বছর গাজার যুদ্ধের সময় ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরের উপর হামলা চালিয়েছিল। পারমাণবিক দুঃস্বপ্ন, আক্রমণ হলে কি ঘটবে? ইসরায়েল হামলা চালালে ইরানের প্রথম লক্ষ্য কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পাশে দাঁড়াবে? রাশিয়া ও চীন কি ইরানের পক্ষ নেবে? বিশ্ব কি নতুন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, ট্রাম্প বনাম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বসিয়েছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, ইরানকে থামানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দেবেন? মধ্যপ্রাচ্যে আরেকটি বিশৃঙ্খলার জন্ম হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মার্কিন সহায়তা নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ কি নিশ্চিত? ইসরায়েল ইরান দ্বন্দ্বের ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের মতে, যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে ইরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে। গাজা যুদ্ধের সময় যেমন ইরান ও ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছিল, এবার আরও বড় সংঘর্ষ আসতে পারে। এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো।
এটা এমন এক বাণী যা শত্রুদের কাঁপিয়ে দেয়। ইরান কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে খামেনি বলছেন, আমেরিকা যে সামরিক হুমকি দিচ্ছে তা অযৌক্তিক। ইরান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান আজ আরো শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল বাণী নয়, একটি শক্তির প্রতীক। বিশ্ব জানে ইরান শুধুমাত্র আক্রমণকারী নয়, এটি একটি অসম্ভব শক্তির উৎস। খামেনি পরিষ্কার জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে তিনি জোর দিয়ে বলেন, তারা দাবি করে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা সেগুলি খুঁজছি না, কারণ আমরা নিজেরাই সেগুলি চাই না। এটি এক ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বের মানচিত্রে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যা কেউ হালকাভাবে নেবার সাহস পায় না। ট্রাম্পের চিঠি এসেছে, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনি বলেন, অতীতের চুক্তি আমেরিকা একতরফা ভেঙে ফেলেছিল, এবার আলোচনার সুযোগ নেই। অথচ সারা বিশ্ব জানে ইরান কখনো পিছিয়ে আসবে না। এই দৃঢ়তা, এই সংকল্প, এটি বিশ্বের শাসকদের শিহরণিত করে দেয়। আরেকটি চমকপ্রদ উক্তি, ইরান দুর্বল হয়নি, বরং গত এক বছরে আরো শক্তিশালী হয়েছে। এই কথাই রয়েছে যে ইরান তার শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের শক্তি প্রমাণ করেছে। শত্রু যখন আশা করেছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখনই আরো শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরান তার শক্তি বজায় রেখেছে। তারা কখনো পিছিয়ে যাবে না, এটি এখন স্পষ্ট। খামেনি বলেছেন যে ইরান গত বছর ধরে আরো শক্তিশালী হয়ে উঠেছে, যা তার শত্রুরা বিশ্বাস করতে পারেনি। আমাদের শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে ইরান দুর্বল হয়নি, বরং গত বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের এখন এমন অনেক সক্ষমতা রয়েছে যা এক বছর আগে ছিল না। পশ্চিমাদের জন্য ইরানের বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ শত্রুতা করে প্রতিক্রিয়া হবে নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য। বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। কেউ যদি মনে করে ইরান থেমে গেছে, তবে তার জন্য এটি বড় ভুল। ইরান যে জায়গায় একবার দাঁড়িয়েছিল, এখন তা আরো বেশি শক্তিশালী। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল। ইরান কি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? বিশ্বের পরাশক্তিদের চোখে চোখ রেখে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি, সীমান্তে 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন। ট্রাম্পের চিঠি, আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার যেন চরমে পৌঁছে গেছে। যুদ্ধ কি এখন কেবল সময়ের অপেক্ষা? ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা সব ধরনের হুমকির জন্য প্রস্তুত, শত্রুদের এক চুল ছাড় দেব না। এটা কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। ইরান 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন করেছে সীমান্তে। দিনরাত মহড়া চলছে, প্রতিরোধ গড়ে তুলছে সর্বোচ্চ শক্তিতে। এখন প্রশ্ন হলো, কেন এই মহড়া? কাদের জন্য এই বিপুল প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্টের গোপন চিঠি ইরানকে কিসের ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের রহস্যময় চিঠি আলোচনার আহ্বান নাকি যুদ্ধের বার্তা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। কিন্তু এই চিঠির বিষয়বস্তু কি? আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? ট্রাম্পের দাবি, তিনি নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা না হলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। 7 মার্চ প্রকাশিত ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই দাবি করেছেন যে তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন যে বিকল্প হিসেবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
তাহলে কি আমেরিকা আসলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর উত্তর দিয়েছেন স্পষ্ট ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে, তারা বিশ্বকে বিভ্রান্ত করতে চায়। ইরানের পরবর্তী পদক্ষেপ কি? শত্রুরা ইরানের দিকে চোখ তুলে তাকালে কি হবে? ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারির জবাব স্পষ্ট, যে কোনো শত্রু যদি আমাদের দেশ আক্রমণের কথা চিন্তাও করে তাহলে অনুতপ্ত হবে। আমরা এমনভাবে প্রস্তুত যে তারা নিজেদের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খামেনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি, সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি। মোহাম্মদ বিন সালমান তার অঢেল ধন দৌলতের একটা ছোট্ট অংশ দিয়ে $450 মিলিয়ন দিয়ে একটা পেইন্টিং কিনেছিলেন। এই টাকায় 1200টি ল্যাম্বরগিনি, 3টি বোয়িং 747 বা 25টি F-16 যুদ্ধবিমান কেনা সম্ভব ছিল। কিন্তু কেন মোহাম্মদ বিন সালমান এত টাকা একটি পেইন্টিং কেনার জন্য খরচ করলেন? সারা বিশ্ব জানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার পরিবার লাখপতি, কোটিপতি বা শুধু আরবপতি নয়, তারা বিশ্বের সবচেয়ে বড় শাহী পরিবার, যার মোট সম্পদ $1.4 ট্রিলিয়ন। যদি স্থানীয় মুদ্রায় হিসাব করা হয় তবে এই পরিবারটির সম্পত্তি সৌদি আরবের বাদশাহ সালমান এবং তার পরিবারকে বিশ্বের সবচেয়ে ধনী এবং শক্তিশালী পরিবার বলা যায়। মোহাম্মদ বিন সালমান, যাকে MBS বলা হয়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। এই পরিবার এতই ধনী যে বিশ্বের সবচেয়ে দামি জিনিসও তাদের কাছে তুচ্ছ। তবে এই টাকা কোথা থেকে আসে? সোজা উত্তর হলো তেল। হ্যাঁ, সৌদি আরবের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সৌদি আরামকো, যা বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি। এর মার্কেট ভ্যালু $2 ট্রিলিয়ন মধ্যে রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেটের থেকেও বেশি। এর মানে হলো সৌদি আরামকো এমন একটি কোম্পানি যা বিশ্বের কোনো দেশ বা কোম্পানি কিনতে পারবে না। তাহলে MBS এর কাছে এত বিপুল সম্পদ কোথা থেকে আসছে? মোহাম্মদ বিন সালমান সৌদি বাদশাহ সালমানের ছেলে। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী। MBS যেভাবে তার বিপুল সম্পদ খরচ করেন তার কিছু উদাহরণ দেওয়া যাক। প্রথমত, MBS এর শখের মধ্যে পুরানো গাড়ি, প্রাইভেট জেট, সোনার তৈরি আসবাবপত্র এবং স্বর্ণের বাথরুম পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। 2017 সালে তিনি একটি 440 ফুট লম্বা ইয়ট কেনেন, যার মূল্য প্রায় $500 মিলিয়ন। এই ইয়টে 2টি সুইমিং পুল, হট টব, 2টি হেলিপ্যাড, একটি জিম এবং একটি সিনেমা হল রয়েছে। এছাড়া 2014 সালে তিনি একটি পেগাসাস 8 নামে একটি $60 মিলিয়ন ইয়ট কিনেছিলেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে 2015 সালে তিনি ফ্রান্সে একটা বিশাল প্রাসাদ কিনেছিলেন, যার দাম প্রায় $300 মিলিয়ন। এই প্রাসাদটি 630 একর জায়গায় বিস্তৃত। এই প্রাসাদের সবকিছুই আইফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এতে রয়েছে প্রাইভেট সিনেমা, পুল, স্কোয়াশ কোর্ট এবং নাইট ক্লাবও। কিংবদন্তি শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি সালভাদোর মুন্ডি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম বলে মনে করা হয় এটিকে। নিলামে $450 মিলিয়ন বিক্রি হয়েছিল সালভাদোর মুন্ডি, কিন্তু কে কিনেছিল ছবিটা তখন তা জানা যায়নি। 2019 সালে জানা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রমোত্তরিতে নাকি স্থান পেয়েছে দা ভিঞ্চির আঁকা ছবি। MBS এর শখের কোনো শেষ নেই এবং তার খরচের পরিমাণও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের জন্য একটি বিস্ময়কর বিষয়। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্রশস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র 1 দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে।
2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। এক দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ। 3000+ কোম্পানি, ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কির ড্রোন আকিনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূরাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য। আকাশ যাদের দখলে বাইরাক্তার TB2, এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকিনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16-এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলালমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57-কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগু AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটাশক 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা, জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক। জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়। তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী, সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে। অর্থনীতি বনাম কূটনীতি। রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট, যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন। চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স। দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ। গ্রিস বনাম তুরস্ক। এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি, এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। TS কান যুদ্ধ বিমান, 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35-এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানীয় স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কনভয়, পারমাণবিক অস্ত্র পরিবহনের চাঞ্চল্যকর রহস্য। এই কনভয়ের দিকে চোখ তুলে তাকানোই যেন অপরাধ।
এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি বহর। এতে বহন করা হয় পারমাণবিক অস্ত্র। এত নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এতটা পান না। কিন্তু কেন এই বাড়তি সতর্কতা? কি আছে এই কনভয়ের ভেতরে? কেন এটাকে এতটা গোপন রাখা হয়? আজকে জানবো যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ট্রান্সপোর্ট কনভয়ের ভয়ঙ্কর গোপন তথ্য। এই কনভয়ের একটাই কাজ, বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু যদি কেউ এই কনভয়ের উপর হামলা করে তাহলে কি হবে? পারমাণবিক অস্ত্র ভুল মানুষের হাতে চলে যেতে পারে, সমগ্র বিশ্ব ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে। এ কারণেই এই কনভয়কে পৃথিবীর সবচেয়ে নিরাপদ কনভয় বলা হয়। কোথায় রাখা হয় পারমাণবিক অস্ত্র? বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর 41% রয়েছে যুক্তরাষ্ট্রের দখলে। সক্রিয় পারমাণবিক অস্ত্র রাখা হয় বিমান বাহিনীর ঘাঁটিতে, নৌবাহিনীর যুদ্ধজাহাজে, ভয়ঙ্কর সাবমেরিনের গভীরে। কিন্তু বাকি হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় মার্কিন মাটিতে। এগুলো ছড়িয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায় কঠোর গোপনীয়তায়। কেন? যেন শত্রুপক্ষ হামলা চালিয়ে একবারেই সব ধ্বংস করতে না পারে। কিন্তু পারমাণবিক অস্ত্র স্থানান্তর করতে হয় কেন? বড় এক প্রশ্ন। উত্তর, রক্ষণাবেক্ষণের জন্য। এই ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের জন্য নয়, বরং নিরাপদে রাখার জন্য নিয়মিত পরীক্ষা করা হয়। পারমাণবিক অস্ত্রের মেশিনের যান্ত্রিক অংশে মরিচা ধরে যেতে পারে। ভেতরের ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম পরীক্ষা করা জরুরি। এই কাজ করতে পারমাণবিক অস্ত্রকে কেন্দ্রীয় কোনো ল্যাবে নিয়ে যাওয়া হয়। আর তখনই শুরু হয় বিশ্বের সবচেয়ে গোপন মিশন। নিরাপত্তার অবিশ্বাস্য ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র রক্ষার জন্য আলাদা একটি সংস্থা আছে, ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, NNSA। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যখন এই অস্ত্রগুলো রাস্তায় বের করা হয়। এখন প্রশ্ন, কিভাবে এই মারাত্মক অস্ত্র পরিবহন করা হয়? এই কনভয় সাধারণ রাস্তায় চলে, কিন্তু কেউ বুঝতেও পারে না। কনভয়ের আগে পেছনে থাকে পুলিশের গাড়ি, মাঝখানে থাকে সিক্রেট ট্রাক যা পারমাণবিক অস্ত্র বহন করে, চারদিকে সশস্ত্র সামরিক যান। এই সামরিক যানগুলো বুলেট প্রুফের চেয়েও শক্তিশালী। এগুলোকে বলা হয় বিয়ার ক্যাপ্ট, সুরক্ষার স্তর। প্রতিটি গাড়িতে থাকে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট। এরা সবাই সুপার ট্রেন্ড কমান্ডো। সাথে সাথে লাখ লাখ রাউন্ড গুলি। যদি কেউ আক্রমণ করে সাথে সাথে পাল্টা আঘাত করবে এজেন্টরা। প্রয়োজনে আসবে ব্যাকআপ ফোর্স। অভেদ্য ট্রাক, যে ট্রাকে পারমাণবিক অস্ত্র বহন করা হয় তা বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি। এটাকে কোনো বিশেষ যন্ত্র দিয়ে কাটা যায় না, ড্রিল মেশিনেও এই বডির উপর কাজ করে না। দুর্ঘটনা হলেও ট্রাকের গঠন ভাঙবে না। এভাবেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মাঝেই ইরান কি ইসরায়েলের ওপর প্রতিশোধ নিবে? এই প্রশ্ন, যা এখন ধ্বনিত হচ্ছে তেল আবিব থেকে তেহরান হয়ে হোয়াইট হাউস পর্যন্ত। আতঙ্ক এমন এক ছায়ার নাম যা ধীরে ধীরে ঢেকে দিচ্ছে তেল আবিবের আকাশ। চ্যানেল 14-এর ভাষ্যে এক গোপনীয় গুঞ্জন, ইরান শত শত ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে। একটি সম্ভাবনা নয়, এক আশঙ্কা নয়, এ যেন সময়ের বুক চিরে এগিয়ে আসা অনিবার্যতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের মেঘ ক্রমশ ঘনীভূত। উত্তপ্ত বালুর দেশের বুকে তৈরি হচ্ছে এক অদৃশ্য রণক্ষেত্র, এবং সেই পটভূমিতে ইসরায়েল এখন তৈরি করছে আত্মরক্ষার বর্ম। চ্যানেল 14 জানায়, গোয়েন্দা তথ্য বলছে ইরান ভুল হিসাব কষে ফেলতে পারে, আর সেই ভুলেই শুরু হতে পারে বিধ্বংসী প্রজেক্টাইল বৃষ্টি, শত শত ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ, এক ক্রোধের উপাত্থান। ইসরায়েল এখন দাঁড়িয়ে আছে এমন এক বাঁকে যেখানে উচ্চ সতর্কতা শব্দটা এক জাতীয় মন্ত্র। সূত্র বলছে, কেউ জানে না ট্রাম্প আক্রমণ চালাতে চান নাকি ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে চান। এক অনিশ্চয়তার খেলা যেখানে কূটনীতির কুশলী হাত আর কামানের জবাব একই মঞ্চে অপেক্ষমান। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পেছনে মূল বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই সংকটে এক সূত্রে বাঁধা। মাত্র 6 সপ্তাহ। এই সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে পারমাণবিক চুক্তির কূটনৈতিক জানালা। ফলাফল অনিশ্চিত, কিন্তু ইতিহাস জানে যখন দ্বার বন্ধ হয় তখন যুদ্ধ শুরু হয়। তাই যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে অস্ত্র জমিয়েছে মধ্যপ্রাচ্যের বুক জুড়ে। কিন্তু প্রথম যে আগুন ছিটকে পড়বে তা ইসরায়েলের বুকেই। কারণ তেহরান জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে ইসরায়েলকে এর মাসুল দিতে হবে। এই হুমকির প্রতিরোধে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলকে সরবরাহ করেছে THAAD বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
আকাশের দিকে তুলে দেয়া এক আত্মরক্ষার ঢাল। এদিকে ট্রাম্প গত মাসে এক সতর্কবার্তা পাঠিয়েছিলেন ইরানের নেতৃবৃন্দের কাছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, চুক্তি না হলে আসবে সামরিক পদক্ষেপ। 2 মাসের সময়সীমা দিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে। ঘড়ির কাঁটা যেন এখন যুদ্ধ আর শান্তির মাঝে দুলছে। চ্যানেল 14কে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সবকিছুই টেবিলে আছে। গত বছর এপ্রিল এবং অক্টোবরে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। সেই আক্রমণগুলো বেশিরভাগই প্রতিহত হয় যুক্তরাষ্ট্র ও মিত্রদের সহায়তায়। কিন্তু প্রতিক্রিয়ায় ইসরায়েল 26 অক্টোবর পাল্টা আঘাত হানে, ধ্বংস করে ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ইউনিট। ইরান থেমে থাকে না। তারা ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস 3 হবে সবচেয়ে বিধ্বংসী প্রতিশোধ, এবং তার সাথেই তেহরান জানিয়ে দেয় সতর্কবার্তা, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, বাহরাইন সবাই শুনুক, তাদের আকাশ বা ভূমি দিয়ে মার্কিন বাহিনী ইরানে আক্রমণ চালালে তা শত্রুতার প্রকাশ হিসেবে গণ্য হবে। এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশের প্রতিটি বাহিনীকে রেখেছেন উচ্চ সতর্কতায়। টানটান উত্তেজনা, বাতাসে ঘোরে ক্ষেপণাস্ত্রের হুমকি। ইরান যেন এখন গোললাইন রক্ষা করতে প্রস্তুত এক চূড়ান্ত রক্ষক, আর তার সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, শক্তির রাজপুত্র, ঘাইলের খোঁজে। মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে ইরান তার প্রতিবেশীদের দিকে তাকিয়ে যেন বলছে, জেগে ওঠো। রয়টার্স জানায়, ইরান এক গুরুগম্ভীর সতর্কতা পাঠিয়েছে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে, যেন এক ঝড়ো বাতাস মাঠ জুড়ে কান পাতছে। তোমাদের মাটি যেন আমাদের শত্রুর ঘাঁটি না হয়। একজন শীর্ষ ইরানি কর্মকর্তা বলেছেন, ইরান আহ্বান জানিয়েছে যেন কোনো রাষ্ট্র মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় না দেয়। প্রতিটি বার্তা যেন এক একটি সতর্ক বাঁশি। রয়টার্স এর খবর অনুযায়ী ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং তুরস্কের প্রতি। সেই সতর্কীকরণে কেবল শব্দ নয়, ছিল আগুনের গন্ধ। আপনার মাটি থেকে যদি আমাদের লক্ষ্যবস্তুতে আঘাত আসে, তবে সেই মাটিই হবে প্রতিশোধের প্রান্তর। ইরানি মিডিয়া দাবি করে, কুয়েত ইতিমধ্যে বলেছে তারা মার্কিন বাহিনীকে ব্যবহার করতে দেবে না। তারা যেন নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করে রেখেছে। কিন্তু তুরস্ক, তারা বলেছে এই জাতীয় সতর্কতার বিষয়ে তারা কিছুই জানে না। হয়তো এই বার্তাগুলি এসেছে বিকল্প কোনো কূটনৈতিক চ্যানেলে। এই কূটনৈতিক প্রেক্ষাপটে এখন আইআরজিসি বাহিনী পূর্ণ সতর্কতায়। তেহরান ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত। পরোক্ষ আলোচনা, ইরানি কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের আন্তরিকতা যাচাইয়ের একটি সুবর্ণ সুযোগ। রাজনৈতিক সমাধানের পথে কতটা তারা আগ্রহী সেটাই এখন দেখা দরকার। কিন্তু যেভাবে উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ছে, এ যেন ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখার পর দুদলই মেজাজ হারাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব এক অন্যরকম ক্লাসিক, যেখানে আকাশে সমুদ্রপথে রচনা হবে ভাগ্যের ফলাফল। কারণ পারমাণবিক চুক্তির কোনো নিশ্চিত দিগন্ত এখনো দেখা যাচ্ছে না। আর সেই অনিশ্চয়তার আধারেই মার্কিন প্রেসিডেন্ট এক সতর্ক গর্জন দিয়েছেন, চুক্তি না হলে আসবে আগুনের বৃষ্টি। এ যেন ঘড়ির কাঁটা শেষ বাঁশির দিকে এগোচ্ছে, আর প্রতিটি সেকেন্ড গুনছে কে প্রথম আক্রমণ করবে, কে রুখবে, আর কে লুটিয়ে পড়বে ধুলো মাটিতে। তবু মাঠে শেষ বাঁশি পড়েনি, আলোচনার সুযোগ বেঁচে আছে। কিন্তু বাতাস ভারী, প্রতিটা নিঃশ্বাসে বারুদের গন্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাহিনীকে দিয়েছেন উচ্চ সতর্কতার বার্তা। এমন অবস্থায় প্রশ্ন একটাই, এই হুমকির রাত কি আলো দেখে শেষ হবে, নাকি ফুটবল মাঠের মতোই আরও এক অতিরিক্ত সময়, আরও এক নাটকীয় মোড় অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে? আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ঝাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য।
আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান military.com রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে, তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা। বিধ্বংসী এবং অত্যাধুনিক। ইরান দাবি করেছে, তাদের আরশ-2 ড্রোন 2000 কিলোমিটার পরিসরের মধ্যে সমস্ত হুমকি নিশ্চিহ্ন করবে। এ যেন এক বিপজ্জনক বাতাস, যেটি উত্তাল মহাসাগরের ঢেউয়ের মতো এগিয়ে আসছে। আকাশে ভেসে ওঠে ইরানের গর্বিত যুদ্ধযন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা। ইরান ঘোষণা করেছে, তাদের আরশ-2 ড্রোন এমন এক বিধ্বংসী শক্তি যা 2000 কিলোমিটার পরিসরের মধ্যে যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে প্রস্তুত। আর এই ঘোষণার সঙ্গেই একটি নতুন প্রজন্মের যুদ্ধের ড্রোনের আঘাত ঝাঁপিয়ে পড়তে পারে পৃথিবীর বৃহত্তম শক্তির দিকে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, আরশ-2 ড্রোনটি এক চমকপ্রদ প্রযুক্তির বিস্ময়। এটি শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি, বলেছেন তিনি, যা উচ্চ নির্ভুলতা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও যোগ করেছেন, এটি এমন এক শক্তিশালী আত্মঘাতী ড্রোন যা রাডার এড়িয়ে যাবে এবং পালাতে পারবে। হেদারি নিশ্চিত করেছেন যে এই অত্যাধুনিক ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, একটি প্রযুক্তি যা শুধুমাত্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞান ও পরিশ্রমের ফলস্বরূপ উঠে এসেছে। এটি ইরানের জন্য এমন এক সাফল্য যা শুধুমাত্র ইরানিদের কাছে নয়, বিশ্বকেও তাক লাগিয়ে দিতে পারে। আরশ-2 ড্রোনের অভ্যন্তরীণ শক্তির মন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন রয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। ইরান আগেই এই ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণ আরশ-1 এর সাহায্যে সাবধানীভাবে ইসরায়েলের উপকূলে তেল আবিব এবং হাইফাকে টার্গেট করতে প্রস্তুত করেছিল। তবে এবার এর ক্ষমতা আরও অনেক বেশি, আরও নিখুঁত। হেদারি আরও বলেন, এটি একটি ড্রোন যা শুধু একবারের জন্য আঘাত হানার আগেই একাধিকবার তথ্য সংগ্রহ করতে সক্ষম। একেবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে, যা এক নতুন মাত্রার সামরিক শক্তির সূচনা। আরশ-1, যার গোড়াপত্তন হয়েছিল 2019 সালের জানুয়ারিতে, অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে তৈরি করা এক কামিকাজে ড্রোন। এটি মাকরান উপকূল থেকে উৎক্ষেপিত হয়েছিল এবং পেরেছিল দক্ষিণ পূর্ব ইরানের আকাশ দিয়ে। সেই সময়ে এটি রাডার এড়ানোর প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়েছিল।
আরস-2 ভয়ঙ্কর এক ড্রোন। এর ডানার ডেল্টা আকারের নকশা এটি যেন দীর্ঘ পথ পাড়ি দেয়, তেমনি উচ্চ শক্তিতে পরিচালিত হতে সক্ষম। দীর্ঘ সময় ধরে উঠতে পারে। এর জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা আরেক শক্তি, যে কোনো উচ্চতা থেকে আঘাত হানতে পারে। আর আশ্চর্যজনকভাবে ইরান যে বিপুলভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তা পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রের পট পরিবর্তন করতে সক্ষম হয়ে উঠেছে। ধীরে ধীরে দেশটি সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির সাথে ভরপুর এক শক্তিশালী পরিসর তৈরি করছে, আর এই শক্তি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উপর দেশীয় আস্থা ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি একদিকে যেমন ইরানের ক্ষমতাকে দৃঢ় করেছে, তেমনি শত্রুদের জন্য এটি এক অপ্রতিরোধ্য শক্তির চিহ্ন। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বরাবরই প্রতিরক্ষা শক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবারই বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে কোনো আলোচনা করব না। ইরান কি আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? উত্তেজনার মধ্যে আইআরজিসির বড় নির্দেশ। উত্তেজনা ক্রমেই বাড়ছে, যেন এক বিশাল ঝড়ের প্রস্তুতি। আমেরিকা আর ইরান, দুই মহাশক্তির মধ্যে এক বিশাল দ্বন্দ্বের ফাটল। ট্রাম্পের হুমকি, ইরানকে বোমা হামলা করার অঙ্গীকার, যেন কৃপণতা নেই, যেন কোনো বাঁধন নেই, এবং তেহরান নিজেদের প্রস্তুত করছে। আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে একটি বিপর্যয়কর নির্দেশ জারি করেছে। আইআরজিসি সমস্ত আকাশসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফায়ার অ্যাট উইল জারি করেছে, অর্থাৎ প্রস্তুত হলে গুলি চালান। এমন একটি নির্দেশ যা সৈন্যদের নিজেদের বিচার অনুযায়ী অস্ত্র ব্যবহার করার এবং তাদের লক্ষ্যবস্তু বেছে নেওয়ার স্বাধীনতা দেয়। এই কমান্ডো সৈন্যদেরকে লক্ষ্যবস্তু দেখতে এবং আক্রমণ করার সময় আরও স্বাধীনতা প্রদান করে, যাতে তারা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প ইরানকে বোমা হামলার হুমকি দেওয়ার সাথে সাথে তেহরান ডিয়েগো গার্সিয়ার উপর নজরদারি স্থাপন করেছে। 50,000 আমেরিকান সৈন্য ঝুঁকিতে। আইআরজিসি বড় সামরিক প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। আইআরজিসি তার আকাশ প্রতিরক্ষা কমান্ডারদের ফায়ার অ্যাট উইল নির্দেশ জারি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি নিশ্চিত হলে প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পূর্ব অনুমোদন ছাড়াই বিমানে গুলি চালাতে পারে। উচ্চস্তরের ছাড়পত্রের জন্য পূর্ববর্তী নিয়ম থেকে এই আদেশটি একটি বড় পরিবর্তন। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে ইরানের সমস্ত বিমান প্রতিরক্ষা বাহিনীকে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পারমাণবিক কর্মসূচি চুক্তি নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আদেশ আসে। আইআরজিসি এখন শুধু প্রতিরোধের জন্য নয়, আকাশের প্রতিটি অনুপ্রবেশকারীকে বাধা দিতে প্রস্তুত। এই নির্দেশের একটাই মানে, শত্রু যদি আকাশে প্রবেশ করে তাহলে তাকে ধ্বংস করতে হবে। একদম শক্তি আর সম্মানের সাথে ড্রোনই মূল লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে কমপক্ষে 6টি B2 বোমারু বিমান মোতায়েন করেছেন। ঘাঁটিটি C-17 ভারী বিমান এবং 10টি আকাশ রিফিউলিং ট্যাঙ্কার পেয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র USS ট্রুম্যান মোতায়েন বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে যে এর লক্ষ্য আগ্রাসন রোধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আইআরজিসি এরোস্পেস প্রধান 10টি ঝুঁকিপূর্ণ উপসাগরীয় ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 50,000 সৈন্য মোতায়েন করার বিষয়ে সতর্ক করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদে ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন ঘাঁটিগুলি ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের টার্গেট হতে পারে। মার্কিন বাহিনী আক্রমণ করলে ডিয়েগো গার্সিয়ায় আগাম হামলার হুমকি দিয়েছে ইরান। দ্বীপটি ইরান থেকে 5,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত, কিন্তু এখন স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে রয়েছে, তেহরান দাবি করেছে। ইরান দাবি করেছে তার সর্বশেষ অস্ত্রগুলো নির্ভুলতার সাথে ডিয়েগো গার্সিয়ায় আঘাত করতে পারে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায়, যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাবককে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে, যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহু মেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা, সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী।
ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোটদান প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মার্কিন বিলিয়ন ডলারের ক্যাম্পেইন মার খেয়েছে। ইয়েমেনি মিলিশিয়ার গোপন সামরিক সক্ষমতায় ট্রাম্প হতবাক। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ ঠেকাতে নবায়ন করা মার্কিন মিশন 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যর্থ। সিএনএন জানিয়েছে, ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বিমান অভিযান লক্ষ্য পূরণে লড়াই করছে। প্রায় $1 বিলিয়ন ব্যয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। সিএনএন রিপোর্ট অনুসারে ইয়েমেনে 3 সপ্তাহেরও বেশি বিমান হামলা ইয়েমেনি বিদ্রোহীদের নেতৃত্বের ক্ষতি করতে পারেনি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ এবং লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থকে টার্গেট করে চলেছে। মার্কিন বিমান বাহিনীর হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতাকে ব্যর্থ করতে পারেনি। ক্রুজ মিসাইল এবং ড্রোন সহ মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী এই অভিযান পরিচালনার জন্য উন্নত প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যথাযথ নির্দেশিত অস্ত্র মোতায়েন করেছে। এই অভিযানের কর্মশালার মধ্যে রয়েছে জয়েন্ট ER-2 সারফেস স্ট্যান্ড অফ মিসাইল, নিরাপদ দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা দূরপাল্লার ক্রুজ মিসাইল, 230 মাইলেরও বেশি পরিসরের এবং GPS এর ওপর নির্ভর করে এবং নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করতে সক্ষম। JASSM এর পাশাপাশি পেন্টাগন টোমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল TLAMS ব্যবহার করেছে, যা আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার এবং ওহিও ক্লাস সাবমেরিনের মতো নৌযান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই সাবসনিক মিসাইলগুলি, যার পরিসর 1500 মাইল পর্যন্ত 1000 পাউন্ডের যুদ্ধাস্ত্র বহন করে এবং উপসাগরীয় যুদ্ধের পর থেকে মার্কিন অভিযানের একটি প্রধান অংশ। মানববিহীন MQ-9 রিপার ড্রোনগুলিও ভূমিকা পালন করেছে। উচ্চ প্রযুক্তির হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্থিতিশীল থাকে এবং আক্রমণ চালিয়ে যায়। ইয়েমেনি বিদ্রোহীদের কৌশলগত বিবর্তন এবং বিস্ফোরণ কৌশল তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানো কঠিন করে তোলে। তারা ইয়েমেনের পার্বত্য ভূখণ্ড জুড়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং নেতৃত্বকে স্থানান্তরিত করেছে। ইরানি সাহায্যে নির্মিত ভূগর্ভস্থ বাংকারগুলি ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে বিমান হামলা থেকে সুরক্ষা প্রদান করে। মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন স্টকপাইলগুলি শনাক্ত করতে লড়াই করেছে। 19 মার্চ রয়টার্সের সাথে কথা বলার সময় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বেশ কয়েকজন ইয়েমেনি বিদ্রোহী নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু স্বীকার করেছিলেন যে লক্ষ্যবস্তু করা একটি চ্যালেঞ্জ রয়ে গেছে।
আব্দুল মালিক আল হুথি সহ গ্রুপের নেতারা ভূগর্ভস্থ চলে গেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং বেসামরিক এলাকায় মিশে গেছেন। আটলান্টিক কাউন্সিলের মতে 7 বছরে 25,000-এরও বেশি সৌদি বিমান হামলার বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা তাদের বেঁচে থাকার উপায় শিখিয়েছে। তারা দ্রুত অস্ত্র সরাতে, বাংকারগুলিকে শক্তিশালী করতে এবং ইয়েমেনের ভূগোলকে কাজে লাগাতে শিখেছে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখিদের শিক্ষা। মার্কিন সিএনএন-এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে যে এককভাবে বিমান হামলা যথেষ্ট নাও হতে পারে। আঞ্চলিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি অনুকরণ করে বলা হয়েছে পরবর্তী কৌশল হিসেবে গ্রাউন্ড অপারেশন কি হতে পারে তা নিয়ে এখন বিতর্ক চলছে। তবে ইয়েমেনের ভূখণ্ড একটি ভয়াবহ বাধা তৈরি করেছে। বৈরুতের আকাশ যেন আবার উত্তপ্ত, যেন ছায়া হয়ে ফিরে এসেছে এক বিস্তৃত আগুন। হিজবুল্লাহ ছাইচাপা আগ্নেয়গিরির মতো তারা জেগে উঠেছে, রানের ছায়া তাদের পেছনে। মাস্টার প্ল্যানের নিখুঁত ছকে তারা আবারও লিখছে প্রতিরোধের মহাকাব্য। সাগর পেরিয়ে বন্দরে নামে অস্ত্রের ছায়া, বিমানবন্দর পেরিয়ে উড়ে যায় সুটকেস ভর্তি ডলার। আরব মিডিয়া বলছে ইরানের হাত ছুঁয়েছে বৈরুতের শিরা উপশিরা। কুদস ফোর্স ইউনিট 190 এবং 700 যেন নীরব কোরাস গাইছে প্রতিরোধের জয়গান। বন্দর, আকাশপথ, রাজনীতি সব মিলিয়ে হিজবুল্লাহ গড়ে তুলেছে এক নতুন নাট্যমঞ্চ, এবং এই নাটকটির শেষ দৃশ্য এখনো লেখা হয়নি। শুধু জানা গেছে প্রতিপক্ষের নিঃশ্বাস এখন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। বৈরুত বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র, রকেট উড়ে যাচ্ছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ আবারও ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হতবাক করেছে, যেন ছাই থেকে উঠে এসেছে। ইরানের মাস্টার প্ল্যানে হিজবুল্লাহ আবারও জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র ও আইডিএফকে শিক্ষা দেওয়ার জন্য হিজবুল্লাহর প্রত্যাবর্তন। আরব মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে ইরান হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য বৈরুত বন্দর ব্যবহার করছে। হিজবুল্লাহ কর্মকর্তা ওয়াফিক সাফা বন্দরে সহযোগীদের একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেন বলে অভিযোগ রয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সামুদ্রিক রুটে স্থানান্তর তীব্রতর হয়েছে বলে জানা গেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরাসরি লেবাননে অস্ত্র পাঠানোর রুট খুঁজে পেয়েছে। হিজবুল্লাহ যেহেতু বৈরুত বন্দরের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ইরানের কুদস ফোর্স, বিশেষ করে ইউনিট 190 এবং 700 সেই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র পাচারের মতো অভিযান চালাতে পারে। তবে প্রাথমিক উৎস থেকে স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণের অভাব রয়েছে। উল্লেখযোগ্যভাবে হিজবুল্লাহ ঐতিহাসিকভাবে বৈরুত বন্দর ব্যবহার করে এই ধরনের উদ্দেশ্যে কাজ করার কথা অস্বীকার করেছে। 2019 সালের জুলাই মাসে হাসান নাসরুল্লাহ দাবি প্রত্যাখ্যান করেছিলেন হিজবুল্লাহ অস্ত্র আমদানির জন্য বৈরুতের বন্দর ব্যবহার করেছিল। 2024 সালে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইরান হিজবুল্লাহর কাছে গোলাবারুদ পাচারের জন্য আকাশপথ ব্যবহার করার কথা বিবেচনা করছে। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েল ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে হিজবুল্লাহর কাছে লক্ষ লক্ষ মার্কিন ডলার পাচারের অভিযোগ করে। লক্ষ লক্ষ মার্কিন ডলার সুটকেসে ভরে বৈরুত বিমানবন্দর দিয়ে পাচার করা হয়েছিল, দাবি ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি তত্ত্বাবধানকারী মার্কিন নেতৃত্বাধীন কমিটির কাছেও অভিযোগ দায়ের করে। 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্রের ডিপো ধ্বংস করার দাবি করে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় হিজবুল্লাহর প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র এবং রকেট ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটি ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে। হিজবুল্লাহ এবং ইরান আদর্শ এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে একটি গভীর কৌশলগত জোট গড়ে তুলেছে। আসাদের পতনের পর সামুদ্রিক চ্যানেল, বিশেষ করে বৈরুত বন্দরকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ অভিযোজিত হয়েছে। হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ফ্রন্ট হিসেবে চিহ্নিত করেছেন। বিধ্বংসী ও অত্যাধুনিক মরুপ্রান্তরে ঝড় তুলে ইরান উন্মোচন করল নতুন অস্ত্র। ইরানি সেনারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল জন্ম হয়েছে এক বিধ্বংসী যন্ত্রের, যা ধ্বংস করে দিবে শত্রুদের। ওদের কণ্ঠে রুদ্র সুর 2000 কিলোমিটার দূরত্বের মধ্যে যা কিছু আছে সব নিশ্চিহ্ন হয়ে যাবে। আকাশের বুকে উঠে এসেছে এক ইস্পাত ডানা, নাম তার আরশ, পরিচয় বিধ্বংসী।
আরশ 2 এটি শুধু একটি ড্রোন নয়, এটি এক নিঃশব্দ ঝড় যা ছুটে চলে মৃত্যু বয়ে আনার জন্য। রাডারের চোখ এড়িয়ে বাতাসের বুকে ছাপ ফেলে। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তিনি প্রশংসায় ভরিয়ে দিলেন আরশ 2কে। বললেন, এটি শুধু প্রযুক্তির ফল নয়, এটি ইরানি প্রতিরক্ষা শক্তির প্রতিচ্ছবি। আরশ 2 যেন সেই সূর্য যা মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের আধিপত্যের আভাস ছড়িয়ে দেয়। ড্রোনটি এটি নিখুঁততা এবং নির্ভুলতার এক জীবন্ত রূপ। তার চোখে লক্ষ্যবস্তুর হাড় গোড় পর্যন্ত দেখতে পাওয়ার ক্ষমতা, তার বুকে বহন করা বারুদের ওজন যেন ইতিহাসের প্রতিশোধ। এটি আত্মঘাতী, কিন্তু তার আত্মত্যাগে যে ক্ষয় তা এককালের যুদ্ধের নিয়মকেও বদলে দিতে পারে। এটি শুধু একবার নয়, একাধিকবার ঘুরে দেখে, শত্রুর শেষ নিঃশ্বাসের ঠিক আগ মুহূর্তে আঘাত হানে। পরিকল্পিত, সংযত, কিন্তু ধ্বংসাত্মক। এই প্রযুক্তির ভিত্তি এই আগুনের বীজ রোপণ করেছিল এক পুরনো যুদ্ধ স্মৃতি, আরশ 1। কামিকাজে আত্মঘাতী ড্রোন, যেটি 2019 সালের জানুয়ারিতে ইরানের সামরিক মহড়ায় আকাশে উড়ে উঠেছিল। মাকরান উপকূলের পোর্টেবল লঞ্চার থেকে ছোড়া হয়েছিল সেটি। আরশ 1 এর সেই পুরনো কাহিনী নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আরশ 2কে বলা হয় উন্নতির পরিণাম, যান্ত্রিক বুদ্ধিমত্তার নবনির্মিত বাহন। এটি শুধু প্রযুক্তি নয়, এটি ইরানের জাতীয় গর্বের মূর্ত প্রতীক। ইরানি কর্মকর্তারা প্রতিটি উন্মোচনের সঙ্গে যেমন করেন, এবারও জানিয়ে দিলেন এই অস্ত্র, এই শক্তি, এই ধ্বংসাত্মক সৌন্দর্য শুধুই প্রতিরক্ষার জন্য। কিন্তু এক সতর্কতা যেন বয়ে আনলো হাওয়ায়, তারা থামবে না। এই সামরিক উন্নয়নের স্রোত চলবে অপ্রতিরোধ্য গতিতে। ক্ষেপণাস্ত্র শক্তি, হ্যাঁ, তাও আরও বাড়বে, কারণ তাদের মতে আত্মরক্ষাই হলো শ্রেষ্ঠ নীতি। তেহরানের কণ্ঠে শোনা যায় এক অকপট ঘোষণা, আমাদের প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে কখনো কারো সঙ্গে আলোচনা হবে না। আর সবশেষে যিনি এই আবেগ, এই শক্তির মূল প্রেরণা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বারবার তিনি আহ্বান জানিয়েছেন, সক্ষমতা বাড়াও, প্রতিরক্ষাকে শক্ত করে তুলো। শাহেদ ড্রোনের মতো এটি একটি লয়টারিং মিউজিশিয়ান বা লক্ষ্যবস্তুর এলাকায় আকাশে বিমানের মতোই চক্কর দিতে পারে এমন এক উড়ন্ত আত্মঘাতী বোমা। এটি শাহেদ 136 এর চেয়ে অনেক গুণ দ্রুত উড়তে পারে। আরশ 2 এর ধ্বংস ক্ষমতাও অনেক বেশি। রাশিয়ান সামাজিক মাধ্যমে দেশটির প্রতিরক্ষা খাতে সংশ্লিষ্ট কেউ কেউ আরশ 2 ড্রোনকে আক্ষরিক অর্থে এক ধরনের ক্রুজ মিসাইল বলে উল্লেখ করেছেন। তবে ক্রুজ মিসাইলের চেয়ে এটির গতি বেশ কম, তাতে জ্বালানি খরচও কম হয়, ফলে লক্ষ্যবস্তুর উপরের আকাশে আরও বেশি সময় চক্কর দিতে পারে। আরশ 2 ড্রোন সম্পর্কে খুব বেশি তথ্য জানায়নি ইরান, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি অনায়াসে 2000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে আঘাত হানতে পারবে, আর ওয়ারহেডের আকার শাহেদ 136 এর চেয়ে অনেকটা বড়। আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের আইআরজিসি কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি আইআরজিসির বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স আইআরজিসি আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয়, বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। আইআরজিসি বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে আইআরজিসি। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন এক দিনে যেদিন গত বছর নিহত আইআরজিসি সৈন্যদের প্রথম বার্ষিকী। আইআরজিসি সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে আইডিএফ হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো চলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার,
প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আইডিএফের এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন, এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে। নাট্যমঞ্চের নাম মধ্যপ্রাচ্য। বর্ণময় পটভূমিতে এবার যুক্তরাষ্ট্র অস্ত্র ভর্তি আকাশে ঝড় তুলে পা ফেলেছে ইয়েমেনের জমিনে। কিন্তু হায়, আগুন ছুড়ে আর ধ্বংস ডেকে এনেও নিয়ন্ত্রণ আনতে পারেনি ইয়েমেনি বিদ্রোহীদের। সীমিত সাফল্য এ যেন পেন্টাগনের ঠোঁট থেকে বেরোনো পরাজয়ের কবিতা। স্বীকার করেছে তারাই যারা শক্তির প্রতীক, যারা যুদ্ধ জয়ের স্থপতি। বিস্ময়ে ছেয়ে গেছে সংবাদপত্রের পাতা। বিস্ফোরণ আর গোলাবর্ষণে ঝাঁপিয়ে পড়লেও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভূগর্ভস্থ দুর্গ ভেদ করা যায়নি, যেন রণক্ষেত্রে এক অভেদ্য কবচ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে অবিরাম হামলার মাধ্যমে ইয়েমেনি বিদ্রোহীদের ধ্বংস করা হয়েছে, কিন্তু পেন্টাগন এবং সামরিক কর্মকর্তারা ব্যক্তিগতভাবে কংগ্রেসকে তা বলছেন না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং লঞ্চারের বিশাল মূলত ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংস করার ক্ষেত্রে সীমিত সাফল্য পাওয়া গেছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে পেন্টাগনের কর্মকর্তারা ক্লোজড ব্রিফিংয়ে এটি স্বীকার করেছেন। প্রতিরক্ষা বিভাগ প্রকাশ্যে যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বড় বলে জানা গেছে, কিন্তু ইয়েমেনি বিদ্রোহীরা যোদ্ধারা তাদের অনেক বাংকার এবং অন্যান্য লক্ষ্যবস্তু স্থানকে শক্তিশালী করেছে। এটি লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ব্যাহত করার আমেরিকার ক্ষমতাকে হতাশ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চেয়েছিল এই হামলার মাধ্যমে হুথিদের নেতৃত্বকে বিচ্ছিন্ন করে দিতে, তাদের যোগাযোগ ভেঙে দিয়ে প্রতিক্রিয়ার ক্ষমতা হ্রাস করতে। প্রথম ধাপে কিছুটা সফলতা এলেও পরবর্তী ধাপগুলোতে চিত্র ভিন্ন। 3 সপ্তাহেই যুক্তরাষ্ট্র খরচ করেছে প্রায় $200 মিলিয়ন অস্ত্রশস্ত্র। এই হিসাবের বাইরেও রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, অতিরিক্ত B-2 বোমারু বিমান, F-15 যুদ্ধ বিমান এবং প্যাট্রিয়ট থার্ড সিস্টেমের মোতায়েন। একজন মার্কিন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে মোট খরচ $1 বিলিয়ন বেশি হতে পারে। তিনি বলেন, পেন্টাগনকে শীঘ্রই কংগ্রেসের কাছ থেকে সম্পূরক তহবিলের অনুরোধ করতে হতে পারে। পেন্টাগনের কিছু আকস্মিক পরিকল্পনাকারী সামগ্রিক নৌবাহিনীর অস্ত্রশস্ত্রের মজুদ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। চীনের তাইওয়ান আক্রমণের প্রচেষ্টা ঠেকাতে যে কোনো পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। অপারেশন রাফ রাইডার নামে মার্কিন হামলা সম্ভবত 6 মাস ধরে চলতে পারে। প্রচারণার প্রাথমিক পর্যায়ে বিমান হামলা তাদের লক্ষ্য ছাড়িয়ে গেছে। ইয়েমেনি বিদ্রোহীদের সিনিয়র নেতাদের যোগাযোগের ক্ষমতা ব্যাহত করেছে। মুষ্টিমেয় অকার্যকর পাল্টা হামলার প্রতি গোষ্ঠীর প্রতিক্রিয়া সীমিত করেছে। আমরা সঠিক পথে আছি। অপারেশন রাফ রাইডার নামের মতোই খরস্রোতা, দুরন্ত এবং বিপজ্জনক, কিন্তু তারপরও ইয়েমেনি বিদ্রোহীদের বাংকার, সুরক্ষা কেন্দ্র এবং গোপন লঞ্চিং সাইটগুলো আরও শক্তভাবে গড়ে তোলা হয়েছে। যুদ্ধের কৌশলে অভ্যস্ত এই যোদ্ধারা যেন প্রত্যেকে বোমার নিচে মাথা নত না করে বরং ঘুরে দাঁড়ায় আরও দৃঢ়ভাবে। মধ্যপ্রাচ্যের রণমঞ্চে বাজছে প্রতিরোধের ঢাক। লোহিত সাগরের আকাশে গর্জন তুলছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের রণতরী যখন এগিয়ে আসে গর্জন তুলে, ইয়েমেন বলে, আমরাও আছি। যুদ্ধের সূর্যাস্তে যখন অনেকে নত হয়ে পড়ে, ইয়েমেনি বিদ্রোহীদের পতাকা তখনও উড়ে, অদম্য, অদ্বিতীয়, অবিচল। একদিকে বিশ্বের শ্রেষ্ঠ রণযন্ত্র, অন্যদিকে বিশ্বাস আর প্রতিজ্ঞার অনল। ইয়েমেনি বিদ্রোহীদের যেন বজ্রকণ্ঠে ঘোষণা করছে, আমরাও আঘাত করতে জানি, আমরা রুখে দাঁড়াতে জানি, আমরা হার মানতে জানি না।
ইয়েমেনের আনসার আল্লাহ দলের নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন, মার্কিন হামলার পরও ইয়েমেন তার কোনো সামরিক শক্তি হারায়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে একটি সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলায় নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন ইউনিট একসাথে কাজ করেছে। এই আক্রমণে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষের কথাও জানানো হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং এটা ছিল 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সংঘর্ষ। তিনি বলেন, এই সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং শত্রুরা আমাদের দেশের বিরুদ্ধে যে দুটি বিমান হামলা চালানোর পরিকল্পনা করছিল আমরা তা সফলভাবে ঠেকিয়ে দিয়েছি। সারি এই হামলাকে একটি গুণগত এবং যৌথ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন, যা লোহিত সাগরের উত্তরে USS ট্রুম্যান ও তার সহযোগী যুদ্ধ জাহাজকে আঘাত করেছে। তিনি বলেন, অভিযান সফল হয়েছে এবং ইয়েমেনি বাহিনী আরও যে কোনো উত্তেজনার জন্য প্রস্তুত। সারি ঘোষণা করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আমেরিকার আগ্রাসনের মুখোমুখি হচ্ছে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। শত্রুরা খুব শিগগির বুঝবে যে ইয়েমেনের এই মহৎ জাতিকে ভেঙে ফেলা যাবে না, তাদের আত্মসমর্পণ করানো যাবে না। আমরা কখনোই নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সরে আসব না, ফল যাই হোক না কেন। ইয়েমেনি বাহিনী তাদের অভিযানের মধ্যে সব মার্কিন যুদ্ধজাহাজকে টার্গেট করার ঘোষণা দিয়েছে। আনসার আল্লাহর নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি এই অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেন, শত্রুরা পূর্ণ মার্কিন সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে চাচ্ছে। আল হুথি বিশ্ব জুড়ে মানুষকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে অবস্থানরতদের গাজার উপর চালানো বর্বরতার বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গাজায় যা ঘটছে তা যেন আমাদের চোখে স্বাভাবিক দৃশ্য হয়ে না যায়। এরকম ঘটনার সময় আরবদের নীরব থাকা মানে হচ্ছে সব নৈতিক, আইনগত এবং মানবিক নীতিকে অবমাননা করা। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর মার্কিন হামলা বৃহত্তর এক আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছে। এই আগ্রাসন আসলে ইসরায়েলের বিরুদ্ধে চলা যুদ্ধেরই অংশ। আমেরিকা চায় পুরো অঞ্চল ইসরায়েলের অধীনে চলে যাক। আল আকসা ফ্লাড অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনি বাহিনী 17টি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জন্য এ এক অভূতপূর্ব সাফল্য। আলোচনার নাটক মঞ্চস্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইতিহাসের পাতায় আগুনে অক্ষরে আঁকা হচ্ছে এক নতুন অধ্যায়। ইরানের IRGC কি হামাসের পরবর্তী বড় অভিযানের কথা প্রকাশ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে পারবে না, ট্রাম্পের প্রতি IRGCর বড় ধরনের সতর্কবার্তা। এ যেন গর্জে ওঠা কোনো অদৃশ্য বাজ, সাহসের সুরে ভরপুর ঘোষণার রণহুঙ্কার। ইরানের এলিট ফোর্স IRGC আবারও কটাক্ষ ছুঁড়েছে বিশ্বের ক্ষমতাধরদের দিকে। গাজায় চলমান রক্তাক্ত যুদ্ধের মাঝে তারা উপহাস করেছে আমেরিকা ও ইসরায়েলকে। একটা জাতির কণ্ঠ থেকে ভেসে এসেছে অঙ্গীকার, শুধু প্রতিরোধ নয় বরং শেষ রায় দেওয়ার ঘোষণা। IRGC বলেছে যে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে, যেন তারা বলে দিচ্ছে শেষ বাঁশি বাজতে চলেছে, এই নাটকের শেষ দৃশ্যের পর্দা নামতে চলেছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন সমর্থন ইসরায়েলকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। এই উচ্চারণ যেন বজ্রপাত, আকাশ কাঁপানো, মাটি কাঁপানো। আর তার মাঝে ইরানের বিপ্লবী গার্ড এমনকি আল আকসা মসজিদ মুক্ত করার অভিযানের ইঙ্গিত দিয়েছে। বুক ফাটানো উচ্চারণ, আল আকসা মসজিদের মুক্তি বিশ্বব্যাপী মিডিয়ার শীর্ষ শিরোনামে পরিণত হবে বলেছে IRGC। এই শব্দ নয় কেবল বাক্য, এ যেন বারুদের ঘ্রাণ, আগুনের ইঙ্গিত। বিবৃতি এসেছে এমন এক দিনে যেদিন গত বছর নিহত IRGC সৈন্যদের প্রথম বার্ষিকী। IRGC সেনাদের মনে পড়ে যাচ্ছে দামেস্কে সেই রাতের ঘটনা। দামেস্কে ইরানি কনসুলেটে IDF হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হন। সেই ক্ষত এখনো জ্বলছে। আর সেই ক্ষত থেকে উচ্চারিত হলো অঙ্গীকার।
প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সাহসী ফিলিস্তিনি যোদ্ধারা যারা এখন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন জাতির মহান সমর্থন এবং সংহতি উপভোগ করছে, অবশেষে ফিলিস্তিনিদের দখলদারদের লজ্জাজনক অস্তিত্বের অবসান ঘটাবে। এই ভাষ্যে যেন একটা সময় শেষ হয়ে আসছে, একটা চেতনা তার পালে হাওয়া পাচ্ছে। এই অবস্থার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ গাজার অবরুদ্ধ এলাকায় তাদের অভিযান আরও জোরদার করেছে। বাড়তে থাকা সামরিক হামলার কারণে গাজার সাধারণ মানুষকে যুদ্ধের এলাকাগুলো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির পর নতুন করে ইসরায়েল বড় ধরনের হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আইডিএফের এই অভিযানের লক্ষ্য গাজা উপত্যকাকে ভাগ করা। তিনি আরও দাবি করেছেন, এই সামরিক চাপের মাধ্যমে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বাধ্য করা হবে। ভূ রাজনীতির ময়দানে বাজল আরও এক উত্তেজনার বাঁশি। এক পাশে দাঁড়িয়ে অতীতের পরমাণু চুক্তির ভগ্ন স্তূপ, অন্য পাশে এক স্বঘোষিত কাণ্ডারির প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্প, যিনি কখনো আলোচনার হাত বাড়ান তো কখনো হুমকিতে জর্জরিত করেন। যিনি নিজেই একদিন চুক্তি ভেঙে দেন, আজ আবার আলোচনার জন্য তৃষিত কণ্ঠে আহ্বান জানান। দিন কয়েক আগে সম্ভবত মেঘ গর্জে ওঠার এক পূর্বাভাস হিসেবে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের ওপর বোমা ফেলব। এ যেন এক রাজনৈতিক গোললাইন থেকে ছোঁড়া সরাসরি শট, যেখানে লক্ষ্য তেহরান আর কৌশল অপূর্ব দ্বিচারিতা। কিন্তু হঠাৎ করে সেই ঝড়ো ভাষণের মধ্যেই এক শীতল স্রোত। তিনি বলেন, আমি মনে করি আমাদের মধ্যে সরাসরি আলোচনা হলে ভালো হয়। হ্যাঁ, আলোচনার প্রস্তাব, তবে সেটিও শর্ত সাপেক্ষ। ট্রাম্প এবার সময়সীমা বেঁধে দেন মাত্র 2 মাস, যেন একজন রেফারি সময় গুনছেন অতিরিক্ত মিনিটে। চুক্তি না হলে তিনি বলছেন, খেলাটা হবে বোমা বনাম ক্ষেপণাস্ত্র। চলতি মাসের গোড়ায় হোয়াইট হাউস থেকে সরাসরি চিঠি যায় আয়াতুল্লাহ আলী খামেনির টেবিলে। চিঠি নয়, যেন এক ট্যাকল। তেহরানের সরকার জানিয়ে দেয়, ওয়াশিংটন তাদের অবস্থান না বদলালে কোনো আলোচনা সম্ভব নয়। সেই জবাবের প্রেক্ষিতে ট্রাম্প আরও একবার লাল কার্ডের হুমকি উঁচিয়ে বলেন, চুক্তি না হলে বোমা ফেলব। এই হুমকির বিপরীতে খামেনি জানিয়ে দেন, একটি বোমা ফেললে পরিণতি হবে ভয়ঙ্কর। এ যেন মাঠে 2 ক্যাপ্টেন মুখোমুখি, যার কেউই পিছু হটিতে নারাজ। সূত্র বলছে, ইরান ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। খেলার নিয়ম নয়, এখন যুদ্ধের নিয়মে প্রস্তুতি চলছে। আর সেই উত্তপ্ত আবহে ট্রাম্প আবার আলোচনার টেবিলেই ডাক দেন। কিন্তু ভুললে চলবে না, তিনিই একদিন চুক্তি ভেঙেছিলেন। 2015 সালে ওবামার নেতৃত্বে স্বাক্ষরিত হয়েছিল জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, JCPOA। 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের প্রতিশ্রুতি। ইরান বলেছিল, আমরা পরমাণু অস্ত্র নয়, শান্তির পথ খুঁজি। তবে ট্রাম্পের মতে এই চুক্তি ছিল এক ভুল পদক্ষেপ। তিনি বলেছিলেন, এটা ছিল ইরানের জন্য লাভজনক, আমেরিকার নয়। তাই চুক্তি বাতিল করে তিনি যেন পুরনো ম্যাচের ফল বাতিল করলেন। আজ আবার সেই চুক্তির ছায়াতলে ফিরতে যাচ্ছেন, তবে তার পথে বেছানো বোমা আর সময়সীমার অঙ্ক। বিশ্ব আবার দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার গোলপোস্টে। ইরান চুপ, কিন্তু তাদের শিরদাঁড়া সোজা। এই ম্যাচে রেফারি নেই, নিয়ম ভঙ্গ হয় প্রতিনিয়ত। এখানে কূটনীতি ও যুদ্ধ হাত ধরাধরি করে হাঁটে। এক চুক্তির লড়াই পরিণত হতে পারে অস্ত্রের গর্জনে। এটাই এখনকার খেলা, যেখানে বাঁচা মরার গল্প লেখা হয় কথার মধ্যে। আর শেষ বাঁশির আগে কেউই জানে না কে জিতবে এই নিউক্লিয়ার ডার্বি।